সম্মানিত ভিউয়ার্স, আজকে আমি নিডের 6 ধরনের ব্যবহার শেখাবো। নিডের এই 6 ধরনের ব্যবহার শিখে আপনি শত শত সেন্টেন্স লিখতে পারবেন এবং বলতে পারবেন। তাই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি ধৈর্য সহকারে দেখবেন। চলুন শুরু করি। দেখুন, নিডের এই 6 ধরনের ব্যবহার শিখবো। 1 2 3 4 5 6। তার আগে আমরা জেনে নিই নিড মানে দরকার বা প্রয়োজন। যেমন আমার দরকার, আই নিড। আমাদের দরকার, উই নিড। তোমার দরকার, ইউ নিড। তাদের দরকার, দেই নিড। তার দরকার, হি নিডস। দেখুন, আমার অনেক কিছু দরকার হতে পারে, যেমন আমার কোনো কিছু জিনিসের প্রয়োজন হতে পারে, আবার কোনো কিছু করা দরকার হতে পারে, কোনো কিছু হওয়া দরকার হতে পারে বা থাকা দরকার হতে পারে, কোনো কিছু দরকার ছিল এরকম হতে পারে। এইভাবে আমরা ব্যবহার শিখব। মনে রাখবেন যে নিড মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, আবার মডাল অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। তাই নিডকে আমরা সেমি মডাল ভার্ব বলি। কেন বলি? কারণ কখনো মেইন ভার্ব হিসেবে বসে, কখনো বা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। তাই নিডকে আমরা সেমি মডাল ভার্ব বলি। কখন মেইন ভার্ব, কখন অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় সে বিষয়েও আমি আজকের ক্লাসে আলোচনা করব। তাই ধৈর্য সহকারে দেখতে থাকুন। দেখুন, এবার আমরা দেখুন নিড প্রথম যে ব্যবহারটা শিখবো, নিড প্লাস সামথিং। তার মানে কোনো কিছু দরকার বা প্রয়োজন। এখানে দেখেন, কোনো বস্তুকে দরকার হতে পারে বা কোনো ব্যক্তিকেও দরকার হতে পারে। দেখুন যে নিড আ ফেন। দেখুন, ফেন মানে কলম, নিড মানে প্রয়োজন, একটি কলম দরকার। নিড আ বুক, একটা বই দরকার। নিড আ কার, একটা গাড়ি দরকার। নিড সাম ফ্রুটস, কিছু ফল দরকার। নিড আ মোবাইল ফোন, একটা মোবাইল ফোন দরকার। নিড মানি, টাকা দরকার। নিড প্লাস সামথিং মানে দেখুন, নিডের পরে কোনো কিছু, সেটা হতে পারে ব্যক্তি বা বস্তু। এরপরে 2 নাম্বারটা দেখুন যে নিড টু প্লাস ভার্ব 1, কোনো কিছু করা দরকার। খেয়াল করুন, নিড হচ্ছে একটা মেইন ভার্ব, এরপরে যদি আরেকটা ভার্ব বসাতে চাই তাহলে অবশ্যই সেই ভার্বটার আগে টু ব্যবহার করতে হবে। খেয়াল করুন, যেমন নিড টু গো, এর অর্থ হবে যাওয়া দরকার। দেখুন, নিড একটা ভার্ব, আবার এই গো একটা ভার্ব। তাহলে এই দুটো মেইন ভার্ব পরপর বসতে পারে না। এই পরবর্তী ভার্বটার আগে অবশ্যই একটা টু ব্যবহার করতে হবে, তখন এটা ইনফিনিটিভ বুঝাবে। দেখুন, নিড টু গো। দেখুন, এই গঠন আর এই গঠনটার ভিতর পার্থক্য দেখুন। এখানে নিডের পর টু বা এই ভার্বটার আগে টু বইছে। কেন বইছে? কারণ খেয়াল করুন, এরপরে একটা ভার্ব আছে। এখানে কিন্তু এই নিডের পরে কোনো ভার্ব বসেনি, যে কারণে এখানে কোনো টু এর ব্যবহার করা যাবে না। এরপর দেখুন, নিড টু ইট মানে কি? খাওয়া দরকার। নিড টু লার্ন মানে শেখা দরকার। নিড টু স্লিপ মানে ঘুমানো দরকার। নিড টু বাই কেনা দরকার। এরপর দেখুন, নিড টু এর প্লাস বি, বিও কিন্তু একটা মেইন ভার্ব, কিন্তু নিড একটা মেইন ভার্ব, আবার এরপরে যদি আরেকটা ভার্ব ব্যবহার করি তাহলে অবশ্যই তার আগে টু ব্যবহার করতে হবে। বি মানে কি? হওয়া বা থাকা অর্থে ব্যবহার করা হয়। তাই নিড টু প্লাস বি যখন দিব তখন অর্থটা হবে কোনো কিছু হওয়া দরকার বা থাকা দরকার। যেমন দেখুন, নিড টু বি মানে হওয়া দরকার। এখন প্রশ্ন করি, কি হওয়া দরকার? দেখুন, নিড টু বি মানে কি? হওয়া দরকার। কিন্তু কি হওয়া দরকার? দেখুন, সৎ হওয়া দরকার। নিড টু বি অনেস্ট। এরপর দেখুন, নিড টু বি অ্যাটেন্টিভ, কি হওয়া দরকার? মনোযোগী হওয়া দরকার। নিড টু বি পোলাইট মানে ভদ্র হওয়া দরকার। নিড টু বি আ ডক্টর, একজন ডাক্তার হওয়া দরকার। নিড টু বি অ্যাট হোম। দেখুন, বি মানে হওয়া বা থাকা, কিন্তু কোনো জায়গায় যদি স্থানের উল্লেখ করা হয় নিড টু এর পরে, নিড টু বি এর পরে, তখন অর্থটা হবে থাকা দরকার। দেখুন, নিড টু বি অ্যাট হোম, বাড়িতে থাকা দরকার। ঠিক আছে? এরপর দেখুন, নিড হ্যাভ এর পরে যখন ভার্ব 3 বসাবো, কিন্তু কোনো কিছু করা দরকার ছিল, মানে অতীতে। আই নিড হ্যাভ লার্নড ইংলিশ, আমার ইংরেজি শেখার দরকার ছিল। এটা অতীত কালকেও নির্দেশ করে। দেখুন, নিড টু বি প্লাস ভার্ব 3 প্যাসিভ। বাক্যের প্যাসিভ কখন? যখন বাক্যের সাবজেক্ট নিজে কাজ করে না। দেখুন, কক্ষটি পরিষ্কার করা দরকার, বইটি পড়া দরকার, কবিতাটি লেখা দরকার। দেখুন তো, এখানে বাক্যের সাবজেক্ট কক্ষ, কক্ষ তো নিজে নিজেরে পরিষ্কার করতে পারে না, তখন আমাদেরকে এই স্ট্রাকচারটা ফলো করতে হবে। বইটি পড়া দরকার, বই কিন্তু নিজে নিজেকে পড়ে না। ঠিক আছে? কবিতাটি লেখা দরকার। ঠিক আছে? আশা করি বুঝতেছেন। এরপর দেখেন, নিড
নো নিড টু প্লাস ভার্ব অন কখন, কোনো কিছু করার দরকার নেই, যেমন নো নিড টু গো, যাওয়ার দরকার নেই, নো নিড টু হেল্প, সাহায্য করার দরকার নেই। আমরা আগে এই তিনটে স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, তারপরে বাকি তিনটা পরে করব, কারণ এই তিনটে স্ট্রাকচারের ভিতরে অনেক মিল আছে। যেমন দেখুন, আমরা যদি এখানে সাবজেক্ট বসাই দিই, যেমন দেখো আই নিড আ পেন, আমার একটি কলম দরকার, আই নিড আ বুক, আমার একটা বই দরকার, আই নিড আ কার, আমার একটা গাড়ি দরকার, আই নিড সাম ফ্রুটস, আমার কিছু ফল দরকার, আই নিড আ মোবাইল ফোন, আমার একটা মোবাইল ফোন দরকার, আই নিড মানি, আমার টাকা দরকার। যেমন দেখুন এরপরে এখানে যদি আমরা সাবজেক্ট আই দিই, আই নিড টু গো, আমার যাওয়া দরকার। খেয়াল করুন এখানে গো একটা ভার্ব আছে, তাহলে এখানে আমার কোনো কিছু করা দরকার। দেখুন আই নিড টু গো, আমার যাওয়া দরকার, আই নিড টু ইট, আমার খাওয়া দরকার, আই নিড টু লার্ন, আমার শেখা দরকার, আই নিড টু স্লিপ, আমার ঘুমানো দরকার, আই নিড টু বাই, আমার কেনা দরকার। এরপরে দেখুন এখানে যখন আই নিড টু বি অনেস্ট, আমার সৎ হওয়া দরকার, আই নিড টু বি অ্যাটেন্টিভ, আমার মনোযোগী হওয়া দরকার, আই নিড টু বি পোলাইট, আমার ভদ্র হওয়া দরকার, আই নিড টু বি আ ডক্টর, আমার একজন ডাক্তার হওয়া দরকার, আই নিড টু বি অ্যাট হোম, আমার বাড়িতে থাকা দরকার। খেয়াল করুন এখানে এই তিনটা স্ট্রাকচার আমরা যে অর্থটা দিচ্ছে সবসময় বর্তমান কালকে বোঝাচ্ছে, বর্তমানের কথা বলা হচ্ছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বোঝায়। ঠিক আছে, তাহলে দেখুন এই তিনটা স্ট্রাকচার কি, কোনো কিছু দরকার, আবার কোনো কিছু করা দরকার, আবার কোনো কিছু হওয়া দরকার বা থাকা দরকার। এই তিনটা একসাথে প্র্যাকটিস করবেন, আপনি এক একটা করে প্র্যাকটিস করবেন। তারপর এই তিনটা গঠন দেখুন একটার সাথে, এটা একই টেন্স বোঝাচ্ছে, বর্তমান কালকে বোঝাচ্ছে, বর্তমান প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে বোঝায়। এবার দেখুন এক একটা করে কিভাবে প্র্যাকটিস করবেন, সাবজেক্ট চেঞ্জ করে করে আপনি বিষয়টা চেঞ্জ করে করে যে বিষয়টা দরকার প্র্যাকটিস করবেন। খেয়াল করুন যেমন নিড প্লাস সামথিং, কোনো কিছু করা দরকার, যেমন আই নিড আ পেন, আমার একটি কলম দরকার, আই নিড আ বুক, এভাবে অর্থ করে করে পড়বেন। এরপর দেখুন উই নিড আ ওয়ার্ড, আমরা সাবজেক্ট চেঞ্জ করে দিলাম, উই নিড আ ওয়ার্ড, আমাদের একটি পাখি দরকার, উই নিড আ কম্পিউটার, আমাদের একটি কম্পিউটার দরকার, উই মানে আমরা, কিন্তু এই ক্ষেত্রে আমাদের অর্থ প্রকাশ করবে, ইউ মানে তুমি বা তোমরা, কিন্তু দেখো ইউ নিড আ ব্যাগ, তোমার একটি ব্যাগ দরকার, ইউ নিড সাম ফ্রুটস, তোমার কিছু ফল দরকার, দে নিড আ কার, তাদের একটি গাড়ি দরকার, দে নিড সাম ফুডস, তাদের কিছু খাবার দরকার। এবার খেয়াল করুন দেখুন তো আই সাবজেক্ট আই উই ইউ দিয়ে যখন, তখন কিন্তু এই নিডের সাথে কোনো ইয়ের যোগ করা হয়নি, কিন্তু যখন আই উই ইউ দেই বাদে বাকি সাবজেক্ট সিঙ্গুলার বুঝালে, যেমন হি সি, কোনো ব্যক্তির নাম, বাবা মা, একজন বুঝালে সাবজেক্ট, তখন আমরা এই নিডের সাথে এস বসাবো, কারণ এটা প্রেজেন্ট টেন্স বুঝাচ্ছে। হি নিডস আ পেন, তার একটি কলম দরকার। এখানে হি নিড আ পেন লিখলে কিন্তু ভুল হবে। শি নিডস আ বুক, তার একটি বই দরকার। রাতুল নিডস আ কার, রাতুল একটি গাড়ি দরকার। জামাল নিডস সাম ফ্রুটস, জামালের কিছু ফল দরকার। ফাদার নিডস আ মোবাইল ফোন, বাবার একটি মোবাইল দরকার। এখন এইভাবে আপনি বিষয়টা চেঞ্জ করে করে যে জিনিসটা দরকার, যেমন হতে পারে আই নিড ইউ, আমার তোমাকে দরকার, এরকম বাক্য তৈরি করতে পারবেন। তাহলে কি শিখলেন যে সাবজেক্ট আই উই ইউ দে বাদে বাকি সিঙ্গুলার সাবজেক্টের পরে নিজের সাথে এর যোগ করতে হবে। ঠিক আছে, কারণ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বোঝাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখুন এই তিনটা কিভাবে প্র্যাকটিস করবেন। এই তিনটা দেখেন এইটা এইটা আর এটা মিল আছে একই রকম। এইটারও যদি যখন দেখুন আই নিড আ পেন, শি নিডস আ বুক, সেলিম নিডস আ কার, ফাদার নিডস সাম ফ্রুটস। খেয়াল করুন এখানে সাবজেক্ট যখন আই উই ইউ দিয়ে তখন কিন্তু ভার্বের সাথে এস যুক্ত হবে না নিডের সাথে, কিন্তু দেখুন শি, সেলিম, ফাদার মানে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার, তার মানে আই উই ইউ দিয়ে বাদে বাকি সাবজেক্ট যদি সিঙ্গুলার বুঝায় তাহলে ভার্বের সাথে এস যুক্ত হবে, তার মানে নিডের সাথে, কারণ নিড এখানে মেইন ভার্ব। এবার দেখুন এখানে আমরা যদি আই নিড টু গো, আমার যাওয়া দরকার, কিন্তু যখন আমি দিচ্ছি হি হি তখন এখানে ভার্বের সাথে কিন্তু এস দিতে হবে, হি নিডস লিখতে হবে। দেখুন হি নিডস টু ইট, তার খাওয়া দরকার। যেমন দেখুন সেলিম নিড লিখলে হবে না, এখানে এস দিয়ে দিতে হবে, নিডস টু লার্ন, সেলিমের শেখা দরকার। যেমন দেখুন ফাদার নিডস লিখতে হবে, এস দিতে হবে, টু স্লিপ। আশা করি বুঝতে পেরেছেন এটার বিষয়। এরপরে এখানে যদি আমরা আই নিড টু বি অনেস্ট,
সাবজেক্ট চেঞ্জ করে দিচ্ছি আই দিয়ে। এবার যদি আমরা হি দিই তাহলে কি কি করতে হবে, এস দিতে হবে। আই উই ইউ দে বাদে বাকি যদি সাবজেক্ট সিঙ্গুলার বোঝায়, যেমন হি বললে একজন, ঠিক আছে, থার্ড পারসন সিঙ্গুলার, হি নিডস টু বি অনেস্ট অ্যাটেন্টিভ, তার মনোযোগী হওয়া দরকার। সেলিম নিডস টু বি পোলাইট, সেলিমের ভদ্র হওয়া দরকার। ফাদার নিডস টু বি আ ডক্টর, বাবার একজন ডাক্তার হওয়া দরকার। আশা করি বুঝতে পেরেছেন এই তিনটা। এখন যদি আমরা বলি কোনো কিছু দরকার বা প্রয়োজন নেই, যেমন দেখুন, তখন আমরা ডোন্ট নিড বা ডাজেন্ট নিড ব্যবহার করব। দরকার নেই, ডোন্ট নিড বা ডাজেন্ট নিড মানে দরকার নেই। কখন ডোন্ট আর কখন ডাজেন্ট, সাবজেক্ট অনুসারে। দেখুন, যেমন আই ডোন্ট নিড আ পেন, আমার একটি কলম দরকার নেই। আই নিড আ পেন, আমার একটি কলম দরকার। আই ডোন্ট নিড আ পেন মানে কি, আমার কলম দরকার নেই। কিন্তু যখন সাবজেক্ট হি বসাবো, আই উই ইউ দে বাদে যখন সাবজেক্ট সিঙ্গুলার সাবজেক্ট হবে, হি সি ফাদার মাদার, যেমন হি, তখন ডাজেন্ট নিড আ পেন, তার একটি কলম দরকার নেই। তেমনি এইটার ক্ষেত্রেও একই রকম। যেমন দেখেন, আই নিড টু গো, আই ডোন্ট নিড টু গো। দেখুন, আই ডোন্ট, আমার সেখানে যাওয়া, এটার অর্থ কি, আমার যাওয়ার দরকার নেই। হি ডাজেন্ট নিড টু গো, তার এখানে যাওয়ার দরকার নেই। পার্থক্য কি দেখুন, এখানে সাবজেক্ট আই এই জন্য ডোন্ট, এখানে সাবজেক্ট হি এই জন্য ডাজেন্ট, কারণ হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, তাহলে এখানে যদি উই থাকতো তাহলে আমরা উই ডোন্ট নিড টু গো লিখতাম। ঠিক আছে, দেই থাকলে আমরা লিখতাম দেই ডোন্ট নিড টু গো। ঠিক আছে, কিন্তু যদি বলি ফাদার, বাবার যাওয়ার দরকার নেই, তখন লিখতাম ফাদার ডাজেন্ট নিড টু গো। আশা করি বুঝতে পেরেছেন। এর পরেরটা দেখুন, আই ডোন্ট নিড টু বি অনেস্ট, আমার সৎ হওয়ার দরকার নেই, তার সৎ হওয়ার দরকার নেই। হি ডাজেন্ট নিড টু বি অনেস্ট। দেখুন, এই তিনটার নিয়ম কিন্তু একই রকম, কারণ এটা প্রেজেন্ট টেন্স বোঝায়। কোনোটা কি, কোনো কিছু দরকার, আবার কোনো কিছু করা দরকার, কোনো কিছু হওয়া দরকার বা থাকা দরকার। ঠিক আছে, যদি বলি আমার বাড়িতে থাকার দরকার নেই, তাহলে আমার কি লিখতে হবে বলুন? এটা আপনারা কমেন্টস করে বলবেন যে আমার বাড়িতে থাকার দরকার নেই, এটার ইংলিশটা কি হবে আপনারা কমেন্টস করে বলবেন। ওকে, এরপরে দেখুন যে আর একটা বিষয় জেনে নিন। দেখুন, আই ডোন্ট নিড টু গো, আই নিড টু গো, আই ডোন্ট নিড টু গো মানে কি, আমার যাওয়ার দরকার নেই। কিন্তু আমি এইটারই আবার দুইভাবে নেগেটিভ করতে পারি, এই দুইটা ক্ষেত্রে 2 আর 3 নাম্বারের। ঠিক আছে, কিভাবে দেখুন, আই নিড নট গো, এখানে খেয়াল করুন এই নিড কিন্তু আর মেইন ভার্ব, এই নিড কি মেইন ভার্ব, আর এই নিড কিন্তু এবার হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। ঠিক আছে, তখন এখানে দেখুন নিড নট গো, আমরা কি বলেছিলাম প্রথমে যে নিড মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে, আবার হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। এবার দেখুন, আই নিড নট গো, এখানে নিড কিন্তু এবার আমরা বলেছিলাম যে নিড শুধুমাত্র নেগেটিভ বা প্রশ্ন করার ক্ষেত্রে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে নিড হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। আই নিড নট গো, এই দুটো সেন্টেন্সই কারেক্ট, কিন্তু পার্থক্য কি দেখেন, এই নিড হচ্ছে এখানে মেইন ভার্ব, আর এই নিড এখানে হেল্পিং ভার্ব, নিড নট গো। ঠিক আছে, এবং এভাবে আপনি লিখতে পারবেন, কিন্তু দুটোরই অর্থ একই রকম হবে। আবার দেখুন এইটার ক্ষেত্রে আই ডোন্ট নিড টু বি অনেস্ট, আমার সৎ হওয়ার দরকার নেই, আপনি এইভাবে লিখতে পারবেন, আই নিড নট বি অনেস্ট। খেয়াল করুন, এখানে এই নিড এখানে মেইন ভার্ব, আর এখানে নিড হচ্ছে হেল্পিং ভার্ব। নট তখনই ব্যবহার করা যায় যখন সেটা হেল্পিং ভার্বের পরেই নট বসানো যায়। যেহেতু নিডের পরে নট, তার মানে নিড এখানে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে নেগেটিভ সেন্টেন্স লেখার ক্ষেত্রে আপনি নিডকে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করতে পারবেন, কিন্তু এখানে দেখুন হ্যাঁ বোধক বাক্যের ক্ষেত্রে আমরা কখনো নিডকে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি না। কিন্তু এইটার ক্ষেত্রে কিন্তু আর কোনো ভার্ব নেই এই স্ট্রাকচারে, দেখুন এজন্য আমি কিন্তু এখানে লিখতে পারবো না আই নিড নট এ পেন, এটা লেখা যাবে না, কিন্তু এই দুটোর ক্ষেত্রে লেখা যাবে, কারণ এরপরে আরেকটা ভার্ব আছে। এজন্য মনে রাখবেন যে এখন যখন নিডকে মেইন ভার্ব হিসেবে ব্যবহার করবেন, তখন এরপরের ভার্বটার আগে টু বসাতে হবে, আর যখন হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব হিসেবে ব্যবহার করবেন, তখন আপনি অবশ্যই এইটা কিন্তু মেইন ভার্ব, তাহলে এইটার আগে টু বসানো যাবে না। যেমন এখানে এই গোর আগে কিন্তু টু বসানো যাবে না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে।
আশা করি বুঝতে পেরেছেন যে নিড কখন, মেইন ভার্ব কখন। এখানে কিন্তু এই হ্যাঁ বোধক বাক্যে নিড কিন্তু মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। এখানে মেইন ভার্ব, এখানে মেইন ভার্ব, এখানে মেইন ভার্ব, কিন্তু শুধুমাত্র না বোধক করার ক্ষেত্রে আমরা নিডকে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে দেখুন প্রশ্ন করবেন কিভাবে। তিনটা ক্ষেত্রে প্রশ্ন করার ক্ষেত্রে দেখুন সাবজেক্টের আগে ডু ডাসকে আগে বসাবেন প্রশ্ন করার ক্ষেত্রে। যেমন দেখুন ইউ নিড আ পেন, তোমার একটি কলম দরকার। আমরা বেশিরভাগ ইউর সাথে কথা বলি, তাহলে এখানে এর আগে ডু দিয়ে দেন, ডু ইউ নিড আ পেন, তোমার কি একটা কলম দরকার। খেয়াল করুন একটা ডু ডাসকে সাবজেক্টের আগে বসাবেন আর শেষে একটা কোশ্চেন মার্ক দিয়ে দিবেন, ঠিক আছে, বা নোট অফ ইন্টারোগেশন। আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখেন এখানে হি সাবজেক্ট, হি এজন্য ডাস, তখন এখানে আর এস বসানো যাবে না, এই আইএসটা চলে যাবে। এরপর দেখুন এটার আগে ইউ নিড টু গো দ্যার, তোমার সেখানে যাওয়া দরকার, তোমার কি সেখানে যাওয়া দরকার। দেখুন ডু ইউ নিড টু গো দেয়ার, তোমার কি সেখানে যাওয়া দরকার, ঠিক আছে, এখানে জিজ্ঞাসা চিহ্ন দিবেন। হি নিডস টু বাই, কেন নিডস এস দিলাম, কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু যখন প্রশ্ন করব তখন এখানে ডাজ দিয়ে প্রশ্ন করতে হবে। ডাজ হি নিড টু বাই, দেখুন এখানে এস আর থাকবে না, ডাজ যখন এখানে বসাচ্ছি তখন এই ভার্বের সাথে এস বসানো যাবে না, ঠিক আছে। এইভাবে ডাজ হি নিড টু বাই, তাহলে আমরা কি করলাম, না বোধক করার জন্য আমরা ডোন্ট বা ডাজেন্ট বসালাম, কিন্তু প্রশ্ন করার সময় ডু ডাজকে সাবজেক্টের শুরুতে আনলাম। ডু ডাজ, ডু কখন বসবে, সাবজেক্ট যখন আই উই ইউ দেই তখন ডু, আর যখন আই উই ইউ দেই বাদে বাকি সাবজেক্ট যদি সিঙ্গুলার বোঝায়, যেমন হি সি ফাদার মাদার রহিম করিম কোনো ব্যক্তি সিঙ্গুলার বোঝায়, তাহলে কিন্তু আমরা ডাজ বসাবো, ঠিক আছে। এরপর দেখুন ইউ নিড টু বি অনেস্ট, তোমার সৎ হওয়া দরকার, তাহলে আপনি কি লিখবেন এখানে, ডু ইউ নিড টু বি অনেস্ট, তোমার কি সৎ হওয়া দরকার। এরপর দেখুন আমরা এটার ক্ষেত্রে কি দিয়ে বসাবো, ডাজ হি নিড টু বি আ ডক্টর, তার কি একজন ডাক্তার হওয়া দরকার, এখানে এসটা কিন্তু চলে যাবে, দেখুন এসটা কিন্তু বসানো যাবে না। তাহলে বুঝতে পেরেছেন যে প্রশ্ন কিভাবে করবেন। দেখুন এরপরে যখন এদের আগে ডাব্লিউএইচ ওয়ার্ড বসিয়ে বসিয়ে সুন্দর সুন্দর সেন্টেন্স আপনি লিখতে পারবেন, যেমন ডু ইউ নিড আ পেন, তোমার কি একটি কলম দরকার, আবার ডু ইউ নিড, তোমার কি দরকার, এইভাবে শুধু নিড দিয়ে বা প্রশ্ন করতে পারবেন। যেমন ডু ইউ নিড, তোমার কি দরকার, ডু ইউ নিড, তোমার কি দরকার। আমরা ডাব্লিউএস বসাবো, দেখুন কেমন অর্থ দিচ্ছে। এখানে দেখুন ডু ইউ নিড টু গো, তোমার কি যাওয়া দরকার, ডু ইউ নিড টু গো, ঠিক আছে। এইভাবে যখন ডাব্লিউএইচ ওয়ার্ড বসাবো ভিন্ন ভিন্ন তখন অর্থটা ভিন্ন হবে। এই জন্য ডু ইউ নিড টু বি অনেস্ট, তোমার কি সৎ হওয়া দরকার, ডু ইউ নিড টু বি অ্যাট হোম, তোমার কি বাড়িতে থাকা দরকার। এরপরে দেখুন এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড ওয়াই ডু ইউ নিড আ পেন, কেন তোমার একটি কলম দরকার, দেখুন এর আগে একটা ডাব্লিউএইচ ওয়ার্ড বসাই দিচ্ছি। খেয়াল করুন হোয়াট ডু ইউ নিড, তোমার কি দরকার, হোয়াট ডু ইউ নিড, আমরা এই ধরনের কোশ্চেন কিন্তু করে থাকি। হোয়াট ডু ইউ নিড, তোমার কি দরকার। খেয়াল করুন ওয়াই ডু ইউ নিড, তোমার কেন দরকার। ওয়েন ডু ইউ নিড, তোমার কখন দরকার। খেয়াল করুন ওয়েন ডু ইউ নিড, এখানে দেখেন এটার আগে ওয়েন ডু ইউ গো, ওয়েন ডু ইউ নিড টু গো, তোমার কখন যাওয়া দরকার। ওয়াই ডু ইউ নিড টু গো, তোমার কেন যাওয়া দরকার। ওয়্যার ডু ইউ নিড টু গো, তোমার কোথায় যাওয়া দরকার। দেখুন সুন্দর সুন্দর সেন্টেন্স আপনি করতে লিখতে পারতেছেন বা বলতেও পারবেন। দেখুন তাহলে ডাব্লিউএইচ ওয়ার্ড বসিয়ে আপনি সুন্দর সুন্দর সেন্টেন্স লিখতে পারবেন। কখন বসাবেন, এই ডু ডাজ এর আগে। খেয়াল করুন প্রশ্ন করার জন্য সাবজেক্টের আগে ডু ডাজ এবং ডাব্লিউএইচ ওয়ার্ড যখন বসাবেন তার আগে ডাব্লিউএইচ ওয়ার্ড, ঠিক আছে। এরপর দেখুন এর আগে যখন ওয়াই ডু ইউ নিড টু বি অনেস্ট, তোমার কেন সৎ হওয়া দরকার। ওয়েন ডু ইউ নিড টু বি অ্যাট হোম, তোমার কখন বাড়িতে থাকা দরকার। এভাবে আপনি প্রশ্ন করতে পারবেন, ঠিক আছে। যখন ডু ডাজ আগে নিয়ে প্রশ্ন করবেন তখন ইয়েস বা নো কোশ্চেন বলে, মানে তার উত্তরটা আপনি ইয়েস বা নো দিয়ে দিতে পারেন। আবার যখন ডাব্লিউএইচ ওয়ার্ডে করবেন তখন এটাকে বলা হয় ডাব্লিউএইচ কোশ্চেন। এবার এভাবে তিনটি করে বাক্য তৈরি করবেন, যেমন আই নিড আ পেন, আমার একটি কলম দরকার, একটা হ্যাঁ বোধক। আই ডোন্ট নিড আ পেন, আমার একটা কলম দরকার নেই। আর ডু আই নিড আ পেন, আমার কি একটা কলম দরকার, একটা প্রশ্ন হ্যাঁ বোধক, একটা না বোধক, একটা প্রশ্নবোধক। আশা করি এই তিনটা স্ট্রাকচার আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। এই তিনটা নিয়ম কিন্তু একই, কি কোনো কিছু দরকার, দেখুন কোনো জিনিসের দরকার, আবার কোনো কিছু করা দরকার, আবার কোনো কিছু হওয়া দরকার, বি মানে হওয়া বা থাকা দরকার। এর পরবর্তী তিনটে দেখুন নিড হ্যাভ প্লাস ভার্ব, কোনো কিছু করা দরকার ছিল অতীতে, যেমন দেখুন আই নিড হ্যাভ লার্নড ইংলিশ, আমার ইংরেজি শেখা দরকার ছিল। আই নিড হ্যাভ গন দেয়ার, আমার সেখানে যাওয়া দরকার ছিল।
আই নিড হ্যাভ হেল্পড হিম, আমার তাকে সাহায্য করা দরকার ছিল। আশা করি এইভাবে আপনি প্র্যাকটিস করবেন বেশি বেশি করে ভার্ব চেঞ্জ করে করে। এরপর দেখুন নিড টু বি প্লাস ভার্ব 3 প্যাসিভ, তার মানে বাক্যের সাবজেক্ট যখন নিজে কাজ করেন, যেমন কক্ষটি পরিষ্কার করা দরকার, যেমন দেখুন কক্ষ নিজে নিজেরে পরিষ্কার করবে না, এজন্য এইভাবে লিখতে হবে নিড টু বি প্লাস ভার্ব 3। যেমন দ্য রুম সাবজেক্ট, দ্য রুম কক্ষটি, দ্য রুম নিড টু বি ক্লিনড, বইটি পড়া দরকার, দ্য বুক নিড টু বি রেড, কবিতাটি লেখা দরকার, দ্য পোয়েম নিড টু বি রিটেন। আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখেন নো নিড টু প্লাস ভার্ব 1 দিয়ে আপনি শত শত সেন্টেন্স লিখতে পারবেন। যেমন দেখেন নো নিড টু গো, যাওয়ার দরকার নেই, নো নিড টু লার্ন ইংলিশ, ইংরেজি শেখার দরকার নেই। এখানে কিন্তু সাবজেক্ট বিন বাক্য লিখতে পারবেন আপনি। নো নিড টু রাইট, লেখার দরকার নেই, নো নিড টু মিট, দেখা করার দরকার নেই, নো নিড টু কুক, রান্না করার দরকার নেই। এইভাবে আপনি ভার্ব চেঞ্জ করে করে শত শত সেন্টেন্স লিখতে পারবেন। যেমন নো নিড টু টেল, বলার দরকার নেই। এভাবে আপনি শত শত সেন্টেন্স লিখবেন এবং প্র্যাকটিস করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আজকের ক্লাসটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, এবং আগামী ক্লাসে আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাই।